খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল কে ওই ওসমান হাদি, যার মৃত্যুতে আগুন জ্বলছে বাংলাদেশে। বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দিল মুসলিম জঙ্গিরা। মমতা ব্যানার্জির ভাইজিকে ঘুগনি বিক্রির ব্যবসা করার জন্য 1000 টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। জিরামজি বিল পাশ, লেপ কম্বল মুড়ি দিয়ে দিল্লিতে ধর্ণা বিরোধীদের। সংসদ চত্বরে রাত জাগলেন তৃণমূলের ঋতব্রত দোলারা। কলকাতার বুকে মিনি বাংলাদেশ, 2 লক্ষ বাসিন্দার এলাকায় ভোটার মাত্র 2000। গুলশান কলোনির তথ্যে চক্ষু চরকগাছ কমিশনের। রাম আসলে মুসলমান, মদন মিত্রের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। হিন্দুদের অপমান বলে তোপ বিজেপির। মুর্শিদাবাদে ফের হারহিম করা লালসা, আদিবাসী গৃহবধূকে অপহরণ করে গণধর্ষণ। নাম জড়ালো শাসক দলের বড় নেতার। রাত হলেই আসছে ওরা, সম্মানের কিচ্ছু নেই। সরকার আমাদের গুলি করে মারুক, বাঁচতে চায় না। বাংলার বুকে দাঁড়িয়ে কেন বললেন এই মহিলারা? আর শ্বাস নিতে পারছি না, আটকে পড়া 30 সাংবাদিককে অবশেষে উদ্ধার করল বাংলাদেশ সেনা। মঞ্চে উঠে বন্দুক উপহার, তৃণমূল কর্মীর হাসি মুখে গ্রহণ। পরে ঢোক গিললেন গ্রাম প্রধান। বাঁকড়ায় অস্বস্তিতে শাসক দল। আওয়ামী লীগের অফিস ভাঙতে বাংলাদেশে নামল বুলডোজার। রাতভর ভাঙচুর, লুটের পর কি বলছেন বিএনপি জামাত নেতারা? ভারত বিরোধী হাদির মৃত্যুতে জ্বলছে বাংলাদেশ, জ্বলছে আগুন। ভাঙচুর ভারতীয় দূতাবাসেও। হাদির মৃত্যুর রোষে জ্বলল বাংলাদেশের প্রথম আলো। ডেইলি স্টারের অফিস, নীরব দর্শক পুলিশ। বনগাঁয় নো ম্যাপিক তালিকায় 1,34,000। কোনো হিন্দুর নাম বাদ যাবে না, আশ্বাস শ্রমিকের। নতুন বাংলাদেশে হিংসার জায়গা নেই, হিন্দু যুবককে পিটিয়ে মারার ঘটনায় বিবৃতি ইউনূস সরকারের। পশ্চিমবঙ্গ পুলিশে মুসলিমদের জন্য 40% সংরক্ষণের দাবি। বিধানসভা ভোটের আগে এআইএমআইএম এর অধিকার যাত্রা। ভয়ঙ্কর বর্বরতা বাংলাদেশে, হিন্দু যুবকের পর নৃশংস হত্যা সাংবাদিককে। রাত পোহালেই নদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভাস্থল ঘিরে এসপিজির তৎপরতা শুরু। নতুন দলের আত্মপ্রকাশের আগে শক্তি প্রদর্শন। হুমায়ুনের প্রস্তাবিত মসজিদে জুম্মাবারে লক্ষাধিক ভিড়। কোচবিহারে রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা, 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত 2। অগ্নিগর্ভে বাংলাদেশ, মেরে ফেলবে আমাকে, হারহিম করা অভিজ্ঞতা জানালেন মহিলা সাংবাদিক। থানার মেজবাবুর নাম করে ফোন কাউন্সিলরকে প্রতারণার অভিযোগে ধৃত 4। সেল সেল সেল, নিজের নাম লেখা টি শার্ট দেখে হুমায়ুন বললেন বড্ড দাম বেশি। বাংলাদেশের সঙ্গে রাজ্যের তুলনা টেনে প্ররোচনা, মাল্যব্যর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থার দাবি তৃণমূলের। দিদির কথায় নতমস্তক, হাতে চপ মুড়ি আর সিঙ্গারা নিয়ে রাজপথে এসএসসি চাকরি প্রার্থীরা। অভিনব প্রতিবাদে কাঁপল কলকাতা। শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে উত্তাল ঢাকা, আপাতত বন্ধ ভারতীয় ভিসা। বিপাকে হাজার হাজার সাধারণ মানুষ। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে আপাতত বাধা নেই, হাইকোর্টে বড় জয় বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের। কলকাতা পুরসভা এলাকায় রূপশ্রী বার্ধক্য ভাতা পেতে সমস্যা হচ্ছে আমজনতার। মেয়রের কাছে অভিযোগ বিজেপি কাউন্সিলরের। নির্বাচন কমিশনের তথ্যে ধোপে টিকল না 1 কোটি অনুপ্রবেশকারীর তত্ত্ব। এবার বিজেপিকে চরম হুঁশিয়ারি অভিষেকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। কলকাতা পত্রিকা চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। কেউ চিনত না, হঠাৎই একদিন ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছিল সরল সাদামাটা ছেলেটার মুখ। আচমকাই উত্থান রাজনীতিতে, আবার কাহিনী লেখার আগেই যেন মাঝপথে ছেদ পড়ে গেল। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে অশান্ত বাংলাদেশ, দিকে দিকে জ্বলছে আগুন। যাকে নিয়ে এত চর্চা, এত আন্দোলন, কে এই ওসমান হাদি? অতি সাধারণ ঘর থেকে উঠে আসা ওসমান হাদি হয়ে উঠেছিল বাংলাদেশের জনপ্রিয় মুখ। শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল তার অন্যতম মুখ ছিলেন হাদি।
বলা চলে সেই সময় থেকেই তার উত্থান। গ্রেটার বাংলাদেশের মানচিত্র, যেখানে সেভেন সিস্টার্স সহ ভারতের একাধিক অংশকে বাংলাদেশের বলে দাবি করা হয়েছিল, সেই মানচিত্র তৈরির পিছনেও ছিলেন এই হাদি। 1993 সালের 30শে জুন বাংলাদেশের বরিশালে জন্ম ওসমান হাদির। 6 ভাই বোনের মধ্যে সবথেকে ছোট হাদি ঢাকার রামপুরা এলাকায় থাকতেন। পেশায় শিক্ষক তিনি। জুলাই আন্দোলনের সময় যখন সকলে প্রতিবাদে মাঠে নামে, তখন ওসমান হাদিও স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন হাদি। রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে। হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে যারা সরব হয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন ওসমান হাদি। ওই সময় তৈরি হয় ইনকিলাব মঞ্চ। এর লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায় বিচারের দাবি প্রতিষ্ঠা করা। ইনকিলাব মঞ্চ গঠনের পর জুলাই অভ্যুত্থানের স্মৃতি রক্ষা, অপরাধীদের বিচার, আহত নিহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই চার্টার ঘোষণার দাবি তোলেন হাদি, যা তাকে রাজনৈতিক আলোচনার আরও কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। 32 ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরেও যুক্ত ছিলেন হাদি। তাকে নিয়ে বিস্তর বিতর্কও হয়েছিল। ইনকিলাব মঞ্চের মাধ্যমে হাদি আওয়ামী লীগের দমন পীড়ন ও হত্যাকাণ্ডের জন্য দায়ী করে নিষেধাজ্ঞার দাবি তুলে ধরেন এবং দাবি না মানলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন। হাদি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন যে তাকে বিভিন্ন নম্বর থেকে ফোন মেসেজ করে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তবু ভয় পাননি হাদি। আসন্ন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা করেন। চা সিঙ্গারা আড্ডার মাধ্যমে নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছিলেন। এর মধ্যেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। গত 12ই ডিসেম্বর তিনি জুম্মার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকা দিয়ে আসছিলেন। সেই সময় হাদিকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। মাথা এফোর হয়ে যায় হাদির। দ্রুত উদ্ধার করে তাকে ঢাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেও ক্রমে অবস্থার অবনতি হচ্ছিল হাদির। শুক্রবার 18ই ডিসেম্বর রাতে ওসমান হাদির মৃত্যু হয় সিঙ্গাপুরে। আজ তার দেহ বাংলাদেশে আনা হবে। ধর্ম অবমাননা করার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে আগুনে পুড়িয়ে খুন করল মুসলিম জঙ্গিরা। প্রথমে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়, তারপর তাকে গাছে বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম দীপুচন্দ্র দাস। গার্মেন্ট কারখানায় কর্মরত ছিলেন তিনি। ভালুকাতেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। জানা গিয়েছে, নবীকে নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে তার গায়ে আগুন লাগিয়ে দেয় একদল মুসলিম ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের ওপর হামলার অভিযোগ উঠেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। মুজিবুর রহমানের বাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে ছাড় পায়নি সংবাদ মাধ্যমও। হাসিনা সরকারের পতনের পর 32 ধানমন্ডির বাড়িতে হামলা চালানো হয়েছিল। ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওসমান হাদির মৃত্যুর পর ফের সেই ধ্বংসস্তূপে আরও একবার হামলা চালানোর অভিযোগ। বাংলাদেশের সংবাদ মাধ্যমের অফিসগুলোতেও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। সেই সময় অফিসেই আটকে পড়েন সংবাদ কর্মীরা। পরে সেনা, পুলিশ ও বিজিবির সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেছে। এই ঘটনার জেরে দুটি সংবাদ মাধ্যমের পত্রিকা প্রকাশিত হচ্ছে না শুক্রবার। এই দুই সংবাদ মাধ্যমের অনলাইন ব্যবস্থাও ব্যাহত হয়েছে। হাদির মৃত্যুর খবর আসতেই অন্তর্ভুক্তি সরকারের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরির আশা ছেড়ে দিয়ে 1000 টাকার পুঁজিতে তেলেভাজা ও ঘুগনি ফেরি করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে এহেন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বইছে রাজ্য জুড়ে। মমতার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের মেয়ের তো চাকরি চলে গেছে, ওকে দিয়ে শুরু করুন না। এরপর মঞ্চে উপস্থিত একদলীয় নেতাকে তিনি বলেন, ধ্রুব সাহাকে 1000 টাকা দিয়ে যাচ্ছি, ওনার মামার বাড়িতে দিয়ে আসবেন, প্রথমে ঘুগনি বিক্রি দিয়ে শুরু করুক। লোকসভার পর বৃহস্পতিবার মধ্যরাতে ভিবি রামজি বিল পাশ হয়ে গিয়েছে রাজ্যসভাতেও। তা নিয়ে সংসদ চত্বরে লেপ কম্বল মুড়ি দিয়ে রাতভর বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদেরা। তৃণমূলের ধর্ণা চলছে। রামজি বিল বৃহস্পতিবার মধ্যরাতের পরে রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে। তার বিরুদ্ধে রাতভর সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদেরা। বস্তুত লেপ কম্বল মুড়ি দিয়ে রাত জাগলেন তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, সাগরিকা ঘোষ সহ একাধিক সাংসদ। মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও টাঙিয়ে রেখেছিলেন তারা। সেই ছবির ঠিক নিচে লেপ মুড়ি দিয়ে শুয়েছিলেন সাংসদেরা।
দিল্লিতে এখন বেশ ঠান্ডা, তাই সকলের জন্য পর্যাপ্ত গরম পোশাকের বন্দোবস্ত করা হয়েছিল। সংসদের সামনে ধর্নায় ডেরেক, ঋতব্রত দোলা, সাগরিকা ছাড়াও ছিলেন মমতা বালা ঠাকুর, জুন মালিয়া, সুস্মিতা দেব, শতাব্দী রায়, মিতালি বাগেরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘক্ষণ বসে থাকেন তারা। কোনো প্ল্যাকার্ডে বড় বড় করে লেখা ছিল মনরেগার হত্যা, কোনো প্ল্যাকার্ডে ইংরেজিতে লেখা ছিল গান্ধীকে যেভাবে মেরেছিল সেভাবে মনরেগাকে হত্যা করো না। ভোর 4টে নাগাদ ঋতব্রত সমাজ মাধ্যমে ধর্নাস্থলের কিছু ছবিও পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছে ধোঁয়াশায় ঢাকা সংসদ চত্বর। গান্ধী এবং রবীন্দ্রনাথের ছবির নিচে কম্বল মুড়ি দিয়ে শুয়ে ক্ষুব্ধ সাংসদেরা। সাগরিকা সকাল 9টা নাগাদ যে ছবি পোস্ট করেছেন তাতেও তৃণমূল সাংসদের একাংশ ধর্নাস্থলে ঠায় বসে থাকতে দেখা গিয়েছে। ধর্নার 12 ঘন্টা পেরিয়ে গিয়েছে বলে ওই পোস্টে দাবি করেছেন সাগরিকা। এভাবে প্রতি ঘন্টায় দফায় দফায় তৃণমূল সাংসদদের কেউ না কেউ সমাজ মাধ্যমে ধর্নার ছবি পোস্ট করছেন। তিলোত্তমার বুকে এক রহস্যময় কলোনি, নাম গুলশান কলোনি। কলকাতা পুর নিগমের সমীক্ষা বলছে আনন্দপুর থানা এলাকার এই জনপদে বসবাস করেন প্রায় 1,95,000 মানুষ। কিন্তু নির্বাচন কমিশনের সাম্প্রতিক খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক শোরগোল। কারণ প্রায় 2 লক্ষ মানুষের এই বিশাল বসতিতে ভোটাধিকার রয়েছে মাত্র 2073 জনের, অর্থাৎ 99% বাসিন্দাই এখানকার ভোটার নন। ভোটার তালিকায় সার্জিক্যাল স্ট্রাইক। বিশেষ নির্বাচনী সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়ার পর দেখা গিয়েছে গুলশান কলোনির 3টে পার্ট মিলিয়ে থাকা 3060 জন ভোটারের নাম 548 জনের নাম বাদ পড়েছে। এর মধ্যে 219 জনই সংখ্যালঘু অধ্যুষিত গুলশান কলোনির খাস বাসিন্দা। প্রশ্ন উঠছে, জনবিস্ফোরণের এই এলাকায় ভোটার সংখ্যা কেন এত নগণ্য? তবে কি বেলোরা প্রতি ঘরে পৌঁছাতে পারেননি, নাকি নথিপত্রেই রয়েছে গলদ? বিজেপির বিস্ফোরক দাবি, অপরাধীদের আস্তানা খসড়া তালিকা প্রকাশের পর শাসক দলকে ধুয়ে দিয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তার দাবি, 2 লক্ষ লোক থাকে অথচ ভোটার মাত্র 3000। এগুলো আসলে বাংলাদেশিদের লুকিয়ে রাখা নিরাপদ জায়গা। অপরাধমূলক কাজের জন্য এদের ব্যবহার করে তৃণমূল। বিজেপির অভিযোগ, ভিন রাজ্য এবং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ডেরা হয়ে উঠেছে এই গুলশান কলোনি। তৃণমূলের পাল্টা তোপ, গুজব ছড়াচ্ছে বিজেপি। বিজেপির অভিযোগকে হেসেই উড়িয়ে দিয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার কটাক্ষ, কেন্দ্রীয় নেতাদের খুশি করতে বিজেপির স্থানীয় নেতারা ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফায়। রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীর গল্প শুনিয়ে ওরা নরেন্দ্র মোদী, অমিত শাহদের মাথা খারাপ করে দিচ্ছে। স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের দাবি, গুলশান কলোনিকে বদনাম করার যে চেষ্টা হয়েছিল এই ভোটার তালিকায় প্রমাণ করে দিল যে রোহিঙ্গা বাংলাদেশি তত্ত্ব সম্পূর্ণ মিথ্যা। তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বিতর্কিত ভিডিও ঘিরে সরগরম হয়ে উঠল বঙ্গ রাজনীতি। কামারহাটির বিধায়ককে ওই ভিডিওতে ভগবান শ্রী রামচন্দ্রকে মুসলমান বলে দাবি করতে শোনা গিয়েছে। এই ঘটনার সামনে আসতেই কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। পদ্ম শিবিরের অভিযোগ, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার উদ্দেশ্যে সচেতনভাবেই মন্তব্য করেছেন মদন। ঠিক কি বলেছেন মদন মিত্র? সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে মদন মিত্রকে একটি জনপ্রিয় হিন্দি গানের কলি গাইতে শোনা যায়। এরপরই বিজেপি নেতাদের আক্রমণ শানিয়ে তিনি বলেন, আমি একবার দিল্লির এক বড় নেতাকে জিজ্ঞাসা করেছিলাম, আমি মদন মিত্র বলছি রাম মুসলমান ছিলেন, কি করবেন? প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন। রামের টাইটেল কি ছিল? মদন মিত্র আরও দাবি করেন, রামের পদবি কি তা নিয়ে বিজেপি নেতারা বিভ্রান্ত। তার কথায় বিজেপি নেতারা বলছেন রামের পদবি নাকি রাম জেঠমালানি। এটা কোনো হিন্দু বিশ্বাস করবে? আর এই কথা শুনে আপনারা ধেই ধেই করে পুজো দিতে যাবেন? বিজেপি নেতাদের হিন্দু ধর্ম নিয়ে জ্ঞান নিয়ে প্রশ্ন তুলতেই তিনি এমন মন্তব্য করেছেন বলে ভিডিওতে দাবি করেন কামারহাটির বিধায়ক। বিজেপির পাল্টা আক্রমণ মদন মিত্রের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারী সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, তৃণমূল বিধায়ক মদন মিত্রের এই দাবি অত্যন্ত জঘন্য এবং হিন্দু ধর্মের প্রতি ইচ্ছাকৃত অবমাননা। তৃণমূল প্রতিদিন হিন্দুদের বিশ্বাস নিয়ে তামাশা করছে এবং বাংলার ঐতিহ্যকে কালিমা লিপ্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এখন হিন্দু বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে এই ধরনের কুরুচিকর মন্তব্য দেশের 140টি মানুষের ভাবাবেগে আঘাত করেছে। তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মদন মিত্রের এই রাম তত্ত্ব যে শীতকালীন রাজনীতির পারদ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আরজিকর আবহে যখন নারী নিরাপত্তা নিয়ে উত্তাল গোটা রাজ্য, ঠিক তখনই মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায় এক আদিবাসী মহিলাকে অপহরণ করে গণধর্ষণের ঘটনায় শিউরে উঠল বাংলাদেশ। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠছে
খোদ শাসক দলের এক জনপ্রতিনিধির বিরুদ্ধে পুলিশ ইতিমধ্যে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য সহ মোট 2 জনকে গ্রেপ্তার করেছে। 3 দিনের বিভীষিকা ও সাহসিকতার লড়াই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শ্রমিকের কাজ করেন। অভিযোগ, কাজ সেরে ফেরার পথে অভিযুক্তরা তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। প্রতিবাদ করলে জোরপূর্বক তার মুখ চেপে ধরে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। নির্যাতিতার বয়ান অনুযায়ী গত 3 দিন ধরে ওই অন্ধকার কুঠুরিতে তার ওপর অকথ্য শারীরিক অত্যাচার ও গণধর্ষণ চালানো হয়। মারধরের চোটে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়ে। বুধবার অভিযুক্তরা বাইরে বেরোলে সেই সুযোগে ওই পরিত্যক্ত বাড়ির একটি ভাঙা জানালা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে আসেন তিনি। পুলিশি তৎপরতা ও বর্তমান পরিস্থিতি পালিয়ে আসার পর কোনো ক্রমে প্রতিবেশীদের কাছে পৌঁছান ওই মহিলা। তাদের সহযোগিতায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত তদন্তে নেমে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে একজন স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে নির্যাতিতা মহিলা হাসপাতালে চিকিৎসাধীন, তার মেডিকেল টেস্ট করানো হয়েছে। বিরোধীরা এই ঘটনা নিয়ে সরব হতে শুরু করলেও শাসক দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জ্বলছে বাংলাদেশ, উত্তপ্ত পরিস্থিতি। হাত জোর করে কান্নায় ভেঙে পড়ে এদেশে থাকার আবেদন করছেন মহিলারা। ভয়ানক আতঙ্ক তারা করছে। কেউ অসুস্থ হয়ে পড়েছে। একের পর এক নির্যাতনের শিকার মহিলারা। দল বেঁধে ঘরে ঢুকে নির্যাতন, সম্পূর্ণ নিঃস্ব হয়ে এক কাপড়ে পালিয়ে যেতেন ভারতে। কেউ নাটোর, কেউ রাজশাহী, কেউ চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা। পাসপোর্ট ভিসা ছাড়াই প্রাণ বাঁচাতে, সম্ভ্রম বাঁচাতে ভারতে একের পর এক বাংলাদেশি পরিবার, বিশেষ করে নির্যাতনের শিকার মহিলারা। অভিযোগ, তাদের ঘরে ঢুকে চলছে অত্যাচার। মহিলারা বাইরে বেরোলেই ঘিরে ধরে অসভ্য গালিগালাজ, অশালীন কটূক্তি। বাদ নেই নাবালিকা ছাত্রীরাও। হিন্দু হলেই অত্যাচার, আর যদি আওয়ামী লীগের সমর্থক হয় পরিবার, সেই পরিবারের ওপর অকথ্য অত্যাচার। প্রকাশ্যে নারী নির্যাতন, জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘর বাড়ি দোকান, পালাচ্ছে হিন্দুরা। কোনো ক্রমে মালদহে ঢুকে কান্নায় ভেঙে পড়ছেন বাংলাদেশি মহিলারা। কেউ কেউ হাত জোর করে বলছেন, তাদের এদেশেই থাকতে দিন, নইলে গুলি করে মেরে দিন, ওই দেশে পাঠাবেন না। এক মহিলা বলেন, ভাত বসিয়েছিলাম উনুনে, সেই সময় হামলা। কোনো রকমে রাতে লোকে ঘুমিয়ে পড়লে হাঁটতে হাঁটতে চলে আসি, ওখানে থাকলে মান সম্মান থাকতো না, বাবাকে হুমকি দিচ্ছিল। আরেক মহিলা বললেন, 9-এ পড়তো, স্কুলে যেতে পারছিল না, স্কুলে গেলেই নানান জনে নানান কথা বলে নির্যাতনের শিকার। আমরা চাইছি ভারত সরকার কিছু একটা ব্যবস্থা করে দিক, না হলে আমাদের গুলি করে মেরে ফেলুক। আমরা আর বাংলাদেশে ফেরত যেতে চাই না।